হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো একটা খবর রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে এবং একজন ইউটিউবারও, আমাদের খুবই প্রিয় একটা দাদা, সেও এটা নিয়ে বেসিক্যালি কথা বলেছে। তো অবশ্যই ব্যাপারটা সেরকম জায়গাতে পৌঁছেছে বলেই এরকম একটা অফিসিয়াল জায়গা থেকে আমরা বড় সড়োভাবে খবর পাচ্ছি। তখন মনে হলো যে অবশ্যই এটা নিয়ে কথা বলা কিন্তু দরকার রয়েছে। তো বেসিক্যালি কথা হচ্ছে যে সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে বস থ্রি নিয়ে। মানে বোঝাই যাচ্ছে বস থ্রি নিয়ে বেসিক্যালি কথা হচ্ছে। এবং বস থ্রি যে হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম, এবং রীতিমতো রেকির কাজ চলেছে, কোথায় কি শুটিং হবে এটা ওটা নিয়েও কাজ চলেছে, এবং যেতে এই মুহূর্তে ওটা নিয়ে বিরাট বড় ধরো প্ল্যানিং করছে, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা বড় খবর উঠে আসছে, যেটা চমকপ্রদ খবর উঠে আসছে, সেটা হচ্ছে এটাই যে এই বস থ্রি নাকি বাবাই যাদব নাকি ডাইরেক্ট নাও করতে পারে। আমরা রিসেন্টলি কোনো একজন পরিচালক, যে রিসেন্টলি একটা মেন স্ট্রিম কমার্শিয়াল অ্যাকশন মুভিতে একটা বড়সড় মানে চেষ্টা করেছে বিরাট কিছু অ্যাটেম্প করার, এবং অবভিয়াসলি সে দুর্দান্ত একটা ডাইরেকশন দিয়েছে। তো তাকে জিদ্দা নাকি অ্যাপ্রোচ করছে ফর বস থ্রি, এমন খবর আর কি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। তো এবার এটা নিয়ে আমি আমার কিছু বক্তব্য রাখবো, যেটা ঠিক হবে নাকি এটা ভুল হবে। দেখো, প্রথমত আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যখন দেখি যে ফ্র্যাঞ্চাইজ মুভি নিয়ে কথা হচ্ছে, তখন আমি এটা খুব বিশ্বাস করি যে প্রথম থেকে যেটা হয়ে আসছে সেটাকে বজায় রাখাটা খুব দরকার রয়েছে। কারণ একটা ডাইরেক্টর যখন প্রথম একটা কাজকে বানাচ্ছে, সে পুরোটাকে নিজেকে একটা নিজের সন্তানের মতো জিনিসটাকে তৈরি করছে। এবার পরবর্তীকালে যখন অন্য কেউ সেটায় কাজ করবে না, সেই লেভেলটা ম্যাচ করা আমার মনে হয় খানিকটা হলেও ডিফিকাল্ট হয়ে যায়। এটা কিন্তু ফ্যাক্ট। সবথেকে বড় উদাহরণ হচ্ছে বলিউডে আপনারা দেখুন, দাবাং। দাবাং 1 কে ডাইরেক্ট করেছিল অনুরাগ কাশ্যপের ভাই, অভিমন্যু কাশ্যপ সম্ভবত এরকম একটা কি নাম ছিল, অনুভব কাশ্যপ সম্ভবত এরকম একটা নাম ছিল। সে ডাইরেক্ট করেছিল এবং ওটা অন্য লেভেলের কাজ ছিল। আমি দাবাং 1 এর যদি কথা বলি, ওটা অন্য লেভেলের কাজ ছিল। তারপর হঠাৎ করে কাকে ডাইরেক্ট করতে দেওয়া হলো? আরবাজ খানকে। বাদ দিচ্ছি তো আমি, কারণ আরবাজ খান ডাইরেক্ট করতেই জানে না। তো তাকে দেওয়া হয়েছিল, সে একটা অতীব খাজা পার্ট 2 বানালো। আর থার্ডটা ডাইরেক্ট করলো প্রভুদেবা। প্রভুদেবা কিন্তু মেইনস্ট্রিম কমার্শিয়াল মুভি করতে জানতো। কিন্তু সেও কিন্তু সালমান খানকে অ্যাজ চুলবুল পান্ডে যেভাবে প্রথমটায় মানে অনুভব কাশ্যপ যেভাবে প্লে করিয়েছিল, সেভাবে কিন্তু ফেরাতে পারলো না। কারণ অনুভব কাশ্যপ ফার্স্ট কিন্তু চুলবুল পান্ডে চরিত্রটাকে ভেবেছে, সে ওটাকে নিজের মতো করে নিজের ভিশনে বানিয়েছে। বাট একটা পরিচালকের না এক এক রকম ভিশন থাকে, যে আমি এই চরিত্রটাকে এইভাবে লিখছি, আমি এই চরিত্রটাকে এইভাবে বানাচ্ছি, এই চরিত্রটা এইভাবে দর্শকের মন জয় করবে, এইভাবে বড় পর্দা কাঁপাবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার থাকে। আপনারা দেখুন, সালমান খানের ক্ষেত্রেই ব্যাপারগুলো ঘটে। আমরা যদি দেখেন, এই যে এলো ধরুন টাইগার থ্রি, যেটা এলো টাইগার ওয়ান থেকে যদি আমি ধরি, ওটা কবির খান অসাধারণ ডাইরেক্ট করেছিল। তারপর আলী আব্বাস জাফর আমি বলবো না খারাপ করেছে, তবে ওই লেভেলটা যে ম্যাচ করতে পেরেছে এমন না। কারণ অনেকেই কিন্তু টাইগারের 3টে পার্টের মধ্যে টাইগার ওয়ানকে সব থেকে এগিয়ে রাখে, টাইগার টুটাকে সেকেন্ডেই রাখে, আর টাইগার থ্রি তো ওই লেভেলটাই ম্যাচ করতে পারেনি। কারণটা কি? ওই পরিচালক বদল। কবির খান প্রথম থেকে টাইগার হিসেবে সালমান খানকে ভেবেছিল যে হ্যাঁ, সালমান খানকে আমি এইভাবে আনবো। তার পরবর্তীকালে ওই লেভেলটা কিন্তু কেউ ম্যাচ করতে পারেনি। তো এই জিনিসটা ঘটে পরিচালক চেঞ্জের ক্ষেত্রে, এই জিনিসটা কিন্তু প্রচণ্ড প্রবলভাবে ধরা পড়ে। আজকে ধরুন এই যে রোহিত শেট্টি কব ইউনিভার্স বানিয়েই যাচ্ছে, আজকে যে রোহিত শেট্টির জায়গায় হঠাৎ করে বলা সিদ্ধান্ত আনন্দকে যে করতে, সিদ্ধান্ত কিন্তু ভালো ডাইরেক্টর, কিন্তু সে সেই কিন্তু জিনিসটা অ্যাচিভ করতে পারবেন না। প্রত্যেকটা ডাইরেক্টর একটা নিজস্ব মানে ভিশন রয়েছে। তো এখন যদি মানে একজন বড় ডাইরেক্টর তাকে ভাবা হচ্ছে, বড় ডাইরেক্টর আমি ইন দ্য সেন্স বলতে চাইছি তার মেকিং ভালো, অবভিয়াসলি তার মেকিং ভালো। কিন্তু বাবা যাদব কিন্তু প্রথম থেকে সূর্য ভাই হিসেবে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। আপনারা ভেবে দেখুন, আজকে বস ওয়ানের থেকে কিন্তু বস টু বেটার সিনেমা কিন্তু নয়, কখনোই নয়। বস ওয়ান যে লেভেলে কাজ ছিল, বস টু ঠিকঠাক লেগেছিল, ভালো লেগেছিল, কিন্তু বস ওয়ানের মতো স্টোরি টেলিং কিন্তু ছিল না। হ্যাঁ, জিদ্দা নিজে লিখেছিল, সেটা একটা অবশ্যই পজিটিভ দিক, একটা পুরোপুরি মৌলিক গল্প ছিল, অ্যাকশন দুর্দান্ত ছিল। কিন্তু আপনারা চোখ বন্ধ করেন বস ওয়ান আর বস টুর মধ্যে, বস ওয়ানকে এগিয়ে রাখবেন। কিন্তু তাও সিনেমাটা আমরা এনজয় করি, জিদ্দাকে আর সূর্য ভাই আমরা পছন্দ করি। তার পেছনে কারণটা কিন্তু অবভিয়াসলি বাবা যাদব। জিদ্দার তো নিজস্ব প্রেজেন্স রয়েছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ওই যে বস ওয়ানটাকে যেভাবে বানিয়েছিল, বাবা যাদব ঠিক সেইভাবেই বানাতে পেরেছিল, যে কারণে কিন্তু বস টুও যখন ট্রেলার আসে, লোকে কিন্তু সেই ফিলটা নিতে পেরেছিল যে হ্যাঁ, আমরা রকি ভাই মানে আমরা সূর্য ভাইকে এভাবেই পছন্দ করি। সেই জিনিসটা কিন্তু ম্যাচ করতে পেরেছিল, যে কারণে দুর্বল স্টোরি হওয়া সত্ত্বেও বস টু ভয়ঙ্কর বিজনেস করে, এবং ওই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হয়েছিল। ঠিক আছে? ওই জিনিসটা ম্যাচ করা পসিবল ছিল। তো এখন যদি হঠাৎ করে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, পরবর্তীকালে আমি ভুলও প্রমাণিত হতে পারি, কিন্তু আমার মনে হয় বস থ্রির ক্ষেত্রে বাবা যাদব সব থেকে আমার মনে হয় পারফেক্ট ডাইরেক্টর হতো। আমি এটাও বলবো না যে রাজ চক্রবর্তীকে করাতে, কারণ 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 কি, প্রথম থেকে ওটাকে সন্তানের মতো তৈরি করেছে কিন্তু বাবা যাদব, যে হ্যাঁ, এই হিরোটাকে আমি এইভাবে প্রেজেন্ট করবো। সে জানে এই চরিত্রটা কি করতে পারে, এই চরিত্রটার কি মানে সেন্স অফ হিউমার রয়েছে, সেটা কিন্তু জানে। ওই সেট থেকে শুরু করে সবকিছু তো এই লোকটা করে এসছে, তাই না? আর বাবা যাদব কিন্তু একজন কমার্শিয়াল ডাইরেক্টর হিসেবে খারাপ নয়। তাকে যদি ভালো স্টোরি দেওয়া হয়, সে কিন্তু ভালো ডাইরেক্টর হতে পারে। কারণ সে যেহেতু মুম্বাইতে কাজ করছে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা মানে খুব ভালো করে জানে যে একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি কী করে বানাতে হয়।
আপনারা ভেবে দেখুন না, শেষ কমার্শিয়াল বড় হিট কিন্তু এই বাবা যাদবই কিন্তু দিয়েছে। অঙ্কুশকে নিয়ে যখন ভিলেন করলো ওটা কিন্তু খারাপ চলেনি, বিরাট চলেছে বলবো না, কিন্তু পুজোর সময় ক্লাসের মধ্যে এসেও কিন্তু এটা লোকে কিন্তু দেখেছে। অঙ্কুশকে ওইভাবে কে প্রেজেন্ট করতে পেরেছে এখন অব্দি, আপনারা বলুন না। এই মির্জা আসছে আলাদা ব্যাপার, কিন্তু তার আগে অঙ্কুশকে ওরকম একটা অ্যাংরি হিরো হিসেবে প্রেজেন্ট কেউ করতে পেরেছিল? বাবা যাদব কিন্তু করতে পেরেছিল। এছাড়া এই যে মেন্টাল রিসেন্ট টাইমে এলো, চললো না সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য দিক। সিনেমা চলা না চলা সিনেমার গুণগত মানের কিছু হয় না। মেন্টালে কিন্তু ইয়াসকে আমরা অনেক সিনেমার থেকে বেটার ভাবে পেয়েছি, অনেক সিনেমার থেকে। আপনার ট্রেলারটি এখনো চালিয়ে দেখুন, ইয়াসের মানে যে প্রেজেন্সটা দারুণ ছিল। তো এই লোকটা না মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বানাতে জানে, এবং বসটা প্রথম থেকে সে বানিয়ে এসছে। এখন যাকে ভাবা হচ্ছে সেও একটা ভালো পরিচালক, কিন্তু আপনারা যদি পারিয়া দেখেন, পারিয়া কিন্তু একদম মশালা মুভি কিন্তু নয়। পারিয়া কিন্তু একটা ডার্ক সাইডের কাজ ছিল, একটা রিয়েলিস্টিক মুভি ছিল। এবার একজন রিয়েলিস্টিক মুভি ডাইরেক্টর একটা এমন সিনেমা ধরুন তাকে বানাতে বলা হচ্ছে যেখানে সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসযোগ্য নয়, সেটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আজকে যখন আপনি কোনো অন্য ধারার অভিনেতাকে যখন উনি মেনস্ট্রিম কমার্শিয়াল কাজ করতে বলবেন, ধরুন লাইক পরমব্রত বা অনির্বাণ, এরা কিন্তু মেনস্ট্রিম ঘরানায় যে কাজ করেনি তা কিন্তু না, কিন্তু সেই লেভেলটা কি ম্যাচ করতে পেরেছে? যখন মানে আমাদের অনির্বাণকে দিয়ে যখন মিথ্যে প্রেমের গান করানো হলো, সে কি একজন ইউথদের জন্য প্রপারলি হিরো হয়ে উঠতে পারলো? কিন্তু পারলো না, কারণ তারা ওই জিনিসটার সঙ্গে অতটা অভ্যস্ত নয়। তো এটা কিন্তু খুব কঠিন কাজ। মানে নেওয়া হচ্ছে ভালো কথা, আমি খুব খুশি। আমি চাইবো সে খুব দুর্দান্ত একটা কাজ করুক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বেসিক্যালি এটা খুশি হতাম যে পরিচালকের সঙ্গে সে কাজ করতে চাইছে, সেটা আমি চেয়েছিলাম হোক। যখন থেকে আমি পারিয়া মানে বেসিক্যালি সিনেমাটা দেখেছি, তখন থেকে আমি চেয়েছিলাম যে এই পরিচালক যেন জিদ্দার সঙ্গে কাজ করে। এটা একদম ফ্যাক্ট। কিন্তু সেটা যেন একটা সিঙ্গেল মুভি হয়, আমি এটা চেয়েছিলাম। যেন ওই দুজন মিলে একটা বেশ রিয়ালিস্টিক একটা আজকের দিনের মতো করে মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ করে। তাহলে আই থিংক ব্যাপারটা বেটার হতো। আমার মনে হয় বস 3 যদি বাবাই যাদবই করে, দেখুন এখনো তো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, সে কারণে সিওর আমি বলতে পারছি না। তবে যদি বাবাই যাদব করে, আই থিংক আমি কিন্তু পার্সোনালি খুশি হব, এবং একটা নস্টালজিক ভ্যালুও থাকে। কারণ এই সিনেমায় কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি, নায়িকারও বদল ঘটবে। এমনি একটা নস্টালজি আমরা হারাতে চলেছি। সেখানে যদি পরিচালকের ক্ষেত্রে একটা নতুনত্ব আসে, যারা বেসিক্যালি বসের অডিয়েন্স, তারা কিন্তু একটু হলেও আমার মনে হয় আশাহত হবে। অবভিয়াসলি জিদ্দার জন্য দেখতে যাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আই থিঙ্ক যদি বস 3 আনা, আমার মনে হয় বাবাই যাদবই সবথেকে ভালো চয়েস। এবার যাকে আনা হচ্ছে আশা করব সেও খুব ভালো কাজ করবে। আমি এটাও চাইবো যে সে একজন মেইনস্ট্রিম কমার্শিয়াল ডাইরেক্টর হিসেবে বড় জায়গাতে পৌঁছুক, কারণ তার ভিশনটা কিন্তু ভালো। সে কিন্তু চাইলেই করতে পারে। এবার কতটা করতে পারবে হঠাৎ করে একটা এরকম ধরনের কাজ, নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে করছে। তবে চাইবো না স্টোরি বিরাট কিছু অন্যরকম হোক। আমরা যেভাবে পছন্দ করি সেইভাবেই আই থিঙ্ক হওয়া উচিত। কারণ যখনই আমরা কিছু নতুনত্ব অ্যাড করতে যাব না, তখনই প্রবলেমটা হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি দেখা যাক কি হয়। আল্টিমেটলি বস 3 হচ্ছে, এর থেকে খুশির খবর তো আল্টিমেটলি কিছু হতে পারে না, এবং চাইবো সিনেমাটা দারুণ বিজনেস করুক। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি জাস্ট আমার মতামত দিলাম, আমি এটা বলছি না, মানে এটা নয় যে আমি এটা হলে খুশি হব না। আমি বলতে চাইছি প্রথম আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রথম কে চয়েস ডাইরেক্টর অফ বস 3, আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি কিন্তু চোখ বন্ধ করে বাবা যাদবের নামই বলবো, এবং তার পেছনে কারণগুলো আমি তোমাদেরকে বললাম। তাই বলে অন্য কেউ করলে যে সেটা একদম খারাপ হবে তা নয়। ভালো হলে আমার থেকে খুশি কেউ হবে না। তো সেটা হোক। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। এমনই তো তথ্য উঠে আসছে। এবার আশা করছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসবে। শোনা যাচ্ছে 2025 ঈদে আসতে পারে, এবং তোমাদেরকে এটা আমি আগেও বলেছিলাম। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আমার সঙ্গে একমত নাকি একমত নয়। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।